ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? তো সবাই রোজা রেখে আবার হুট করে লাইভে চলে আসলেন, একটু মনে হয় কষ্ট হয়ে গেল সবার। তো এই যে বীজগণিতের বেসিক বিষয়গুলো নিয়ে আমরা মূলত কথা বলবো। যে বিষয়গুলো আমি দেখতেছি যে বেশিরভাগ স্টুডেন্ট বীজগণিত বুঝেন না। এত সহজ একটা জিনিস মানে বেশিরভাগ স্টুডেন্টই বুঝেন না। আসলে কেন বুঝেন না এটাই আমি বুঝতেছি না, কারণ বীজগণিতের মতো এত সহজ একটা জিনিস মানে আমরা কেন বুঝি না এটা নিয়ে একদম ধরেন যে একদম ধরে ধরে একদম মনে করুন আপনি ক্লাস 6-এ পড়েন, ক্লাস 6-এ পড়েন, ক্লাস 6-এ যেখান থেকে আলোচনা করা হয়েছে বীজগণিত আমাদের শুরু হয়েছে ক্লাস 6 থেকে, ওইখান থেকেই আজকে আমরা শুরু করব। ঠিক আছে? হ্যাঁ, বীজগণিত যারা বোঝেন না আজকের ক্লাসে মনোযোগ দিবেন। 3 থেকে 4টা ক্লাস নিব, এরপর 3 থেকে 4টা ক্লাস নেওয়ার পরে এই বইয়ে যত বীজগণিত আছে জব ম্যাথ বইয়ে আমরা সবগুলো আলোচনা করব। এগুলোর বাইরে আপনার একটাও পড়তে হবে না। আগে বেসিক, আবার বলতেছি আগে আমরা বেসিক দিব, তারপরে আপনি বেসিকই পারেন না তো তাহলে কেমন হবে? ঠিক আছে, কে কে আছেন একটু আমরা সময় নেই। হ্যাঁ, আবিদা সুলতানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খায়রুন নাহার আফরিন আছেন, এসকে সাদিক আছেন, নিস্তব্ধ বালিকা, জসিমউদ্দিন আছেন, মনোয়ারা খাতুন, সাইব আবরার রাফিদ, সবাই তো পরিচিত দেখা যায়। মার্জিয়া সুলতানা, তারপরে জুমা আক্তার রুবি, মরিয়ম জান্নাত, জান্নাতুল ফেরদৌস, তাহরিনা সুলতানা তুষি, লুৎফর নাহার, জুয়েল খান, অনেকেই তো জয়েন হয়ে গেছেন। মায়েদা রহমান, মনিরুল ইসলাম, অমিত সাহা, মনিরুল ইসলাম, এরপর জহিরুল, রেজাউল করিম, শারমিন আক্তার কনা, মাহিন, এরপরে তামান্না আক্তার, সুমাইয়া পাটোয়ারি, ফারজানা হেফি, মেহেদি হাসান, জুনায়েদ আহমেদ। এখন বলবেন কে কে ক্লাসটা শেয়ার করে দিচ্ছেন আপনি? মানে এখানে কিন্তু একটা ক্লাস না, বীজগণিতের উপরে মিনিমাম বীজগণিতের উপরে 30টা ক্লাস দেবো আপনাদের জন্য ফ্রিতে। এটা কিন্তু চাইলে আমি টাকার মাধ্যমে করাইতে পারতাম। 30টা ক্লাস দেবো টোটালি ফ্রিতে পাবেন, আমাদের ইউটিউব চ্যানেলেও পাবেন, ক্লাসগুলো আপলোড হয়ে যাবে। আর এই পেজে হবে এখন যে পেজে বীজগণিতের ক্লাসগুলা, আর জব ম্যাথের এই বইটা যাদের কাছে আছে তাদের ধারাবাহিক যে ক্লাসগুলো ওইটা কিন্তু আমাদের লার্নিং স্কুল যে পেজ ওইখানেই হবে ইনশাল্লাহ। ঈদের পর থেকে শুরু হবে, টেনশনের কিছু নাই। আপনারা জানেন এই বইটা থেকেই বিগত প্রাইমারি 3টা ধাপে 100% কিন্তু কমন ছিল। ঠিক আছে, তো সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। বেসিক বুঝে বুঝে শর্টকাট শেখাটা অনেক মজার যদি আপনি বেসিকটা বুঝেন। আমরা বেসিক প্লাস শর্টকাট দুইটাই করব। তো কে কে শেয়ার করছেন একটু তারা জানিয়ে দেবেন। দ্রুত শেয়ার করতে হবে, আবারও বলতেছি ক্লাসটা দ্রুত শেয়ার করতে হবে। আমরা তাহলে দ্রুত শুরু করব সবাই। মিসেস দিন ইসলাম বলছেন আপনার জব ম্যাথ বইটা বেস্ট একটা বুক
ধন্যবাদ। জোনাকি তারা আছেন। রেজা সাদিক স্যার, আজকের ক্লাসটা আসলে সত্যি আমার জন্য, কারণ আমি বীজগণিত শুরুটা, হ্যাঁ আমরা একদম দেখেন কীভাবে বীজগণিত শুরু করবো, আমরা কিন্তু ওইখানে চলে গেছি। দেখেন জিনিসটা কী নিচ্ছি আমরা একটু যদি দেখেন যে বীজগণিত আমরা কীভাবে শুরু করবো, এগুলো কিন্তু আপনাকে কেউ শেখাবো না। হ্যাঁ, আবার দেখেন এরপরে আমরা পড়বো বীজগণিতের বেসিক। বেসিক কিন্তু এই যে এখানে দেখেন বীজগণিতের বেসিকটা কিন্তু পরে। আগে আমরা শুরু করবো কিভাবে, আমরা তো বীজগণিত শুরু করতে পারি না, তাহলে আমরা শিখবো কিভাবে বা বেসিকই বা শিখবো কিভাবে? আগে তো আমাদের শুরু করতে হবে। এজন্য আবারও বলতেছি, একটু দ্রুত শেয়ার করে দেন, আপনার ফ্রেন্ড সার্কেলে যারা যারা আছে তারা সবাই জয়েন হয়ে যাক, তাহলে কিন্তু আমরা 30টা ক্লাসই দিব। আবারও বলতেছি, বীজগণিতের উপরে 30টা ক্লাস আপনি পাবেন। একদম বীজগণিতের নারী বুড়ি খুঁটিনাটি যা আছে, বীজগণিত থেকে যদি মনে করুন যে একটা পরীক্ষায় 8টা প্রশ্ন আসছে, আপনি জেনে 8টা প্রশ্নই পারেন, ঠিক এইভাবে পড়ানো হবে। ঠিক আছে, আবারও বলতেছি, কিছু ক্লাস লাইভ করাবো, আবার কিছু ক্লাস রেকর্ডেড ভিডিও দিব। ঠিক আছে, সবগুলো লাইভ হবে না, এই জন্য বলতেছি সবাই একটু শেয়ার করে দেন আপনি যদি শিখতে চান একদম জিরো। আবারও বলতেছি, আজকে ক্লাস করার পর আপনি বলবেন যে এতদিন যা শিখতে পারি নাই, কোনো জায়গায় যা শিখতে পারি নাই, আজকে আমি তা শিখতে পারছি। বীজগণিতের ওই বিষয়গুলো আজকে শিখতে পারবেন। দ্রুত একটু শেয়ার করেন সবাই। আবারও বলতেছি, দ্রুত শেয়ার করেন। ঠিক আছে, এরপরে কিন্তু এই বই থেকে, এই বইয়ে যতগুলো বীজগণিতের অঙ্ক আছে আমার করাই দিতে হবে না, আমি খালি জাস্ট একটু একটু বোঝাবো, আপনারা নিজেরাই করতে পারবেন। এগুলো কিন্তু আপনাকে কেউ শেখায় নাই। দেখেন বীজগণিতের বেসিক, তারপরে বীজগণিত আমরা কোথা থেকে শুরু করব, বীজগণিতের কেন পড়ব, এগুলো কিন্তু আপনাকে কেউ শেখায় নাই। দেখেন কত বাজে, 54। বলেন এই বিষয়গুলো জানা দরকার আছে কিনা আপনাদের? শরৎকালে নীলাখা শুরু করছেন ভাই, গণিত কোর্স চালু করেন। গণিত কোর্স তো এগুলো তো করছি স্যার, আপনার জব ম্যাথ কোর্স করার মধ্যে আগ্রহ কে আছে? সবাই খালি কোর্স করার জন্য পাগল, কিন্তু আমি যে ফ্রিতে এত সুন্দর সুন্দর জিনিস পড়াইতেছি এগুলার প্রতি গুরুত্ব কম। সবাইকে একটু শেয়ার করতে বলছি। হ্যাঁ, আপনি যদি শেয়ার করেন, আবার বলতেছি, আমার প্রত্যাশা অনুযায়ী যদি শেয়ার হয়, প্রত্যাশা অনুযায়ী শেয়ার হইলে ইনশাল্লাহ ক্লাস পাবেন, রেগুলার ক্লাস পাবেন। হ্যাঁ, নিউ বইটা নতুন, এই যে 4th এডিশনের বইটা, যারা নেক্সট প্রাইমারি পরীক্ষা দিবেন, নিবন্ধন পরীক্ষা দিবেন বা খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দিবেন, যে কোনো পরীক্ষার জন্য ছোট একটা বই যদি আপনি শেষ করতে পারেন, এই বইটা আপনারা কিচ্ছু পড়তে হবে না, জব ম্যাথ। হ্যাঁ, অনেক দিন পরে সবাই একটু চলে আসুক, এই বিষয়গুলো আমরা আজকে জানবো। শুরু করে দেবো নাকি একটু ওয়েট করবো সবার জন্য, বলেন? রেজাউল করিম বলছেন স্যার অনেকদিন পরে, বগুড়ার থেকে আছেন। 290 টাকা দিয়ে বইটা যদি কিনেন, আমি আবার বলতেছি আপনার 290 টাকাই উসুল হবে, মানে এই বইটার ভ্যালু আপনি টাকা দিয়ে পরিমাপ করতে পারবেন না, মাত্র 290 টাকা কিন্তু আমাদের বইটার দাম। অনেকে জিজ্ঞেস করতেছেন। তাহলে শুরু করে দেব, বলেন? সবাই যদি বলেন শুরু করে দিতে, আমি শুরু করে দেবো, কারোর জন্য অপেক্ষা করবে না। যার যার বন্ধু বান্ধব যারা আছে তাদের সবাইকে মেনশন দেন, সবাই মেনশন দেন। আবারও বলতেছি, ও আরেকটা জিনিস তো আমি বলিই নাই, এটা তো বলিই নাই, আমরা কিন্তু জব ম্যাথ বইটা যখন বের হয় তখন যেন কতজনকে আমরা ফ্রিতে দিয়েছিলাম, নিবন্ধন বইটা যখন বের হয় তখনও কিন্তু ফ্রিতে দিয়েছিলাম। আমাদের জব ডাইজেস্ট এবং জব ইংলিশ বইটা কিন্তু ঈদের পর বের হবে, 2টা বই। এই 2টা বই মিনিমাম 50 থেকে 60 জনকে ফ্রিতে, মানে গিফট দেবো আর কি, গিফট করব আমার পক্ষ থেকে। কাদেরকে গিফট করব? যারা এই যে বেশি বেশি শেয়ার, লাইক, কমেন্ট এবং তাদের ফ্রেন্ডদেরকে মেনশন করবেন, তাদেরকে, তাদের মধ্যে থেকে আমরা 50 থেকে 60 জনকে সিলেক্ট করব, যাদেরকে ঈদের পরে আমাদের জব ডাইজেস্ট আর জব ইংলিশ বই ফ্রিতে দিব। ইভেন কি আমরা কিন্তু ওইটাও কিন্তু এখানে বোর্ডে এসে নাম প্রকাশ করে করে দিব, এর আগে কিন্তু আমরা সেমভাবে দিয়েছি। ঠিক আছে, এই জন্য বলবো বেশি বেশি শেয়ার, বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন, ইনশাল্লাহ আপনারাও কিন্তু পেয়ে যেতে পারেন বইটা।
না, তারাবি নামাজের আগেই তো আমরা শেষ করে দেবো। এই দেখেন, এই যে শাহিদা আক্তার বলছেন, স্যার আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো, কারণ আপনার বই পড়ে আমার চাকরি হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, আপনার জন্য শুভকামনা রইল। শুরু করে দিই, কেমন? দেখেন, আমরা কিন্তু একদম জিরো থেকে, আমরা ছোটোবেলায় দেখেন, আপনি লাইফে প্রথম যখন অঙ্ক শিখছেন, প্রথম যখন অঙ্ক ধরছেন, প্রথম আমরা কি শিখছি? একদম শুরুতেই দেখেন আমি কোথায় চলে গেছি। আপনি একদম শুরুতে, মানে প্রথম যখন স্কুলে যাওয়া শিখছেন, তখন যে আমরা স্কুলে যাওয়ার আগে কি পড়তাম? প্রথমে কিন্তু আমরা এই সংখ্যাগুলো আগে পড়ছি সবার আগে, তাই না? মা বাবারা বা আমাদের টিচাররা এই সংখ্যাগুলো আগে পড়াইছে, 1 2 3 4 5 6 7 8 9 10 0, এই সংখ্যাগুলো আগে পড়াইছে, তাই না? 1 থেকে 9 পর্যন্ত, আর 0, 1-এর আগে একটা 0 দিয়ে 10 পর্যন্ত। আমাদের এই বিষয়গুলো কিন্তু আমরা একদম শুরুতে পড়ছি। এগুলাকে বলা হয় কি? এটা কিন্তু আমরা জানি না। এগুলাকে বলা হয় যে পাটিগণিতের প্রতীক, অঙ্ক অথবা সংখ্যা। পাটিগণিতের প্রতীক, অঙ্ক অথবা সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত, আর হইতেছে 0। এই যে এই প্রতীকগুলা দিয়েই পাটিগণিতের যত সংখ্যা আছে, এই প্রতীকগুলা দিয়ে পাটিগণিতের যত সংখ্যা আছে সবগুলা সংখ্যা প্রকাশ করা হয়। যেমন আমি যদি বলি যে 327 লিখবো, তাহলে এখান থেকে 3 নিব, তাই না? 3 নিলাম, এখান থেকে 2 নিব, আর এখান থেকে 7 নেব। তার মানে আমি যে যত বড় সংখ্যা, আমি যদি বলি যে 210 লিখবো, তাহলে এখান থেকে 2 নিব, এখান থেকে 1 নিব, এখান থেকে 0 নিলাম। এই যে 210, যত সংখ্যা আছে পৃথিবীতে, এগুলার সমন্বয়ে এই অঙ্ক বা এই প্রতীক বা এই সংখ্যাগুলো দিয়ে কি তৈরি করা হয়, এটা পাটিগণিতের ক্ষেত্রে। কিন্তু আমরা যখন শুরুতে পাটিগণিত শিখছি, তখন কিন্তু আমরা বীজগণিত পড়ি নাই। বীজগণিত আমরা পড়ছি তখন না, তখন আমরা বীজগণিত পড়ি নাই। বীজগণিতটা হঠাৎ করে কখন সামনে আসছে? ক্লাস 6-এ যখন আমরা উঠছি, হঠাৎ করে দেখি যে বীজগণিত নতুন একটা টার্ম চলে আসছে, তাই না? যে বীজগণিত। তো বীজগণিতে যাওয়ার সময় যখন আমরা দেখলাম যে কোন ক্লাসে যায়, ক্লাস 6-এ গিয়ে আমরা দেখি যে হঠাৎ করে বীজগণিত চলে আসছে। এতদিন ক্লাস 4 পর্যন্ত আমরা শুধু পাটিগণিত পড়ছি। কি পড়ছি? পাটিগণিত। যখন বীজগণিতটা হঠাৎ করে আসছে, তখন আমাদের মাথা চমকে গেছে যে ছোটোবেলায় যে জিনিসগুলো আমরা শিখি, ওইটা কিন্তু ব্রেন খুব সহজে ক্যাপচার করে নেয়, একদম জিরোতে যেগুলো জিনিস। এরপরে যদি আমরা শিখতে যাই, এগুলো আমাদের মাথায় ঢুকে না। এখন আমরা এই যে বীজগণিতটা আসছে, এই বীজগণিতে যাই কি দেখি আমরা? 1 2 3 4 5-এর পরিবর্তে দেখি XYZ PQR ABC, এগুলো দেখতেছি না? এগুলো হচ্ছে বীজগাণিতিক প্রতীক। এগুলা কি? পাটিগণিতের প্রতীক। এগুলা হচ্ছে বীজগণিতের প্রতীক। আপনাকে যদি বলা হয় যেমন পাটিগণিতের প্রতীক এবং বীজগণিতের প্রতীকের মধ্যে মেইন পার্থক্যটা কি, এইখানে এই সংখ্যাগুলো ফিক্সড। আমি যদি বলি যে আমার কাছে 5টা কলম আছে, তো তাহলে আমি কীভাবে দেখাবো 5টা কলম? 1 2 3 4 5 দেখাইতে পারতেছি না 5টা কলম। অথবা বললাম আমার কাছে 3টা কলম আছে, 1 2 3। এখন যদি আমি আপনাকে বলি আমার কাছে 1টি পেন আছে, 1টি কলম আছে, একজনের কাছে 1টি কলম আছে, এখন আপনি কি বলতে পারবেন যে x এর মান কত, বা তার কাছে কতটি কলম আছে? আপনি কি বলতে পারবো? সাপোজ ধরলাম যে করিমের কাছে, কার কাছে? করিমের কাছে 1টি কলম আছে। বীজগণিতের ক্ষেত্রে এখান থেকে আমরা নিলাম যে করিমের কাছে 1টি কলম আছে, কিন্তু তার কাছে কি 2টি কলম আছে। কেউ বলবো 2টি কলম, কারো হিসাবে 3টি, কেউ বলবো 4টি, কেউ বলবো 5টি, তাই না? তার মানে এখানে দেখেন, এখানে কিন্তু নির্দিষ্ট না, x এর মানটা কিন্তু নির্দিষ্ট না। তার কাছে 1টি কলমও থাকতে পারে, 5টি কলমও থাকতে পারে, 10টি। কিন্তু আমি যখন বলতেছি 5টি কলম আছে তার কাছে, তখন কিন্তু এটা কিন্তু ফিক্সড। এইটা কিন্তু ফিক্সড যে তার কাছে কয়টা কলম আছে? 1 2 3 4 5। আর এইখানে যখন বলতেছি 1টি কলম, এটা কিন্তু ফিক্সড না। এটার মান যে কোনো একটা মান হইতে পারে, 5 10 15 20 হতে পারে। তার মানে এই যে প্রতীকগুলা, এই প্রতীকগুলো আমরা বীজগণিতে ইউজ করি। XYZ PQR ABC অন্যান্য আরও যে কোনো সংখ্যা আমরা ইউজ করতে পারি। তবে এগুলার মান কিন্তু যে কোনোটা হতে পারে, যে কোনো সময় যে কোনো মান এটার হইতে পারে। তার মানে এটার মান কিন্তু স্থির না, এটার মানগুলা চলমান। চলমান বলতে কি? মানগুলা পরিবর্তনশীল। এর জন্য এটাকে বলা হয় চলক। এগুলাকে বলা হয় কি? বীজগণিতের চলক। ইংলিশে বলা হয় ভেরিয়েবল, অথবা বলা হয় অজ্ঞাত রাশি। কি বলা হয়? অজ্ঞাত রাশি। তাহলে কয়টা নাম এগুলার? আপনি চলক বলতে পারেন XYZ PQR ABC,
অথবা আপনি বলতে পারেন ভেরিয়েবল, ইংলিশে যদি বলেন ভেরিয়েবল, একটি স্মার্টলি যদি বলতে চান, আর অথবা অজ্ঞাত রাশি। কেন অজ্ঞাত রাশি? যে করিমের কাছে এক্সটি কলম আছে, আমরা জানি না করিমের কাছে কয়টা কলম আছে, তার মানে এইটা হচ্ছে অজ্ঞাত। এখন আসেন এইখান থেকে আমরা যেটা বলছিলাম, যেমন আমি যদি বলি যে আমার কাছে এখন 3টা পেন আছে, 3টা কলম, এটা কিন্তু নির্দিষ্ট, ফিক্সড, মানে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি? ফিক্সড। এই জন্য এই সংখ্যা এগুলাকে বলা হয় কনস্ট্যান্ট। কি বলা হয়? কনস্ট্যান্ট অথবা ধ্রুব সংখ্যা। মনে আছে কিনা ক্লাস 9-এ লিখছি ধ্রুব সংখ্যা, যেগুলা পরিবর্তন হয় না, যা বলা আছে তাই। আমার কাছে 8 টাকা আছে, তার মানে 8 টাকায় আছে। এখন যদি বলি আমার কাছে পি টাকা আছে, আপনি কিন্তু বলতে পারবেন না যে পি টাকা মানে কত। আমার কাছে 8 টাকা আছে, এটা আপনি বুঝে ফেলছেন যে স্যারের কাছে 8 টাকা আছে, বাট পি টাকা মানে কি? এটা 8 টাকা হইতে পারে, 20 টাকা হইতে পারে, 50 টাকা হইতে পারে। তার মানে এগুলা ইউজ করা হয় বীজগণিতে কি হিসাবে? প্রতীক হিসাবে। কি হিসাবে? প্রতীক হিসাবে। আর পাটিগণিতে ইউজ করা হয় এগুলা। এটা হচ্ছে বীজগণিত এবং পাটিগণিতের প্রতীকের যে ডিফারেন্স। একদম বললাম না, 0 থেকে আমরা যেতেছি। এখন আসেন এগুলার যে ইউজ, বীজগণিতের প্রতীকের যে ইউজটা, আমি এই ইউজটা যদি একটু আপনার এক্সাম্পল দিয়ে ফেলি। কি বলা আছে? একটি বইয়ের দাম একটি কলমের দামের দ্বিগুণ। একটা বইয়ের দাম একটা কলমের দামের দ্বিগুণ। বলছে একটি বই ও একটি কলমের দাম একত্রে 15 টাকা। কলমটির দাম কত? এখানে খেয়াল করতে হবে, একটি বইয়ের দাম, বইয়ের দামটা হইতেছে কলমের যে দাম থাকবে তার দ্বিগুণ। ঠিক আছে? তাহলে কলমটির দাম কত? আমরা যদি ধরে নেই কলমের দাম x টাকা, আমি ধরে নিতে পারি, জানি না তো আসলে কত টাকা, x টাকা। এক্স এর যে কোনো একটা ভ্যালু, যে অজ্ঞাত, আমি বলছিলাম এটা অজ্ঞাত, এটার যে কোনো একটা ভ্যালু বের হবে x টাকা। তাহলে কলমের দাম যদি x টাকা হয়, তাহলে বইয়ের দাম কি হবে? এটার দ্বিগুণ, কলমের দামের দ্বিগুণ। কলমের দাম x, এটার দ্বিগুণ কত? 2x। এটা হচ্ছে বইয়ের দাম। এখন বলতেছে কলমের দাম আর বইয়ের দামের যোগফল কত টাকা? 15 টাকা। কলমের দাম এবং বইয়ের দাম একসাথে কত টাকা? 15 টাকা। তাহলে কলমের দাম যোগ করলাম, এটা কলমের দাম, প্লাস এখানে বইয়ের দাম যোগ করলাম এইটা। তাহলে কলমের দাম আর বইয়ের দাম মিলে কত টাকা হইতেছে? কলমের দাম প্লাস বইয়ের দাম ইকুয়াল 15 টাকা। ঠিক আছে? এইখানে দেখেন 3x ইকুয়াল 15, x ইকুয়াল কত হবে? এই 15কে আপনি যদি 3 দ্বারা ভাগ করেন 5 টাকা। তাহলে এই x এর ভ্যালু বের হইতেছে 5 টাকা। তার মানে কলমটির দাম দেখেন, আমরা কিন্তু জানতাম না, কলমটির দাম আমরা কিন্তু জানতাম না, কিন্তু এই কলমের দাম 5 টাকা বের হয়ে গেছে। এখন যদি বলতো বইয়ের দাম কত, দেখেন 2 × 5, x এর মান জানি, তাহলে 10 টাকা। এখন এটা আমি ধরেছি কি ধরে? আমি ধরছি x ধরে। এখন মনে করেন যে এখানে কে, মনে করেন অমিত শাহ। অমিত শাহ কি করতেছে? এটা সে বলতেছে যে ভাই আমি x ধরবো না, আমি কি ধরবো? আমি ধরে নেব কলমের দাম p টাকা। ধরতে পারেন, যে কোনোটা ধরা যাবে, XYZ PQR W, যে কোনোটা আপনি ধরতে পারেন। তাহলে কলমের দাম p টাকা ধরলাম, তাহলে বইয়ের দাম কত হবে? বইয়ের দাম কলমের যে দাম এইটার দ্বিগুণ, দেখেন কলমের দামের দ্বিগুণ। তাহলে কলমের দাম p টাকা, এটাকে 2 দ্বারা গুণ করে দেন, এইটা বইয়ের দাম। এরপরে বলতেছে এই কলমের দাম এবং বইয়ের দাম যোগ করলে 15 টাকা। তাহলে কলমের দাম প্লাস বইয়ের দাম ইকুয়াল কত টাকা? 15 টাকা। আগের মতোই না? তাহলে 3p ইকুয়াল 15, p ইকুয়াল কত হইতেছে? 15/3 ইকুয়াল 5। তার মানে এখানে কি 5 টাকা, কলমের দাম 5 টাকা আর বইয়ের দাম 10 টাকা। তাহলে কোনো পার্থক্য আছে? আপনি x ধরেন, y ধরেন, z ধরেন, আপনার অ্যান্সার কিন্তু একই আসবে। অজ্ঞাত রাশির অ্যান্সারটা কিন্তু সেম আসবে। আমি জাস্ট ওইটা বোঝানোর জন্য এই এক্সাম্পলটা দিছি যে XYZ PQR। অনেকে মনে করেন যে আমি x ধরবো নাকি y ধরবো, নাকি PQR ধরবো নাকি ABC ধরবো, যে কোনোটা আপনি ধরতে পারেন, যে কোনোটা আপনি ধরতে পারেন। এখন আসেন এই যে প্রক্রিয়া চিহ্ন, এই প্রক্রিয়া চিহ্ন আমরা বীজগণিতে পাটিগণিতে ইউজ করছি। পাটিগণিতে কি? এটাকে বলতাম যোগ, বিয়োগ বা গুণ। বীজগণিতে সেম প্রক্রিয়া চিহ্ন আমরা ইউজ করি। বীজগণিতে সেম এই 4টা প্রক্রিয়া চিহ্ন, এগুলাকে কি বলা হয়? না আমি তো জানি না, নাকি? এগুলাকে বলা হয় প্রক্রিয়া চিহ্ন। এটা কিন্তু প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে প্রক্রিয়া চিহ্ন কয়টি? প্রক্রিয়া চিহ্ন কয়টি? 4টি। এটা পাটিগণিতের জন্য 4টি, বীজগণিতের জন্য 4টি। ঠিক আছে? এখন প্রক্রিয়া চিহ্ন যে 4টি, দেখেন এইটা তো আমরা সবাই জানি, আপনি তো বলতে পারেন ভাই এগুলো সবাই জানি, কিন্তু এইটাকে দেখেন বীজগণিতে এটাকে কি বলা হয়? একদম কিন্তু বেসিক থেকে, হ্যাঁ, আপনি যদি এটা নাই বলতে পারেন, আপনি অঙ্ক করবেন কিভাবে? x + y, এটাকে কি বলা হইতেছে? x + y। এটাকে কি বলা হইতেছে? x - y, x - y।
এরপর এটাকে কি বলা হইতেছে এক্স ইন্টু ওয়াই বাই বা এক্স মাল্টিপ্লাই বাই ওয়াই। এটাকে কিভাবে লেখা হয় দেখেন, এক্স ইন্টু ওয়াই এইভাবে লেখা যায়, আবার এইভাবে লেখা যায়, আবার এইভাবেও লেখা যায়। অনেক সময় দেখি না 2x, মানে কি এই এক্সটা টুর সাথে গুণ আকারে আছে, মাঝখানে চিহ্ন দিলাম না, তারপরে আপনার বুঝতে হবে। তার মানে গুণটাকে আমরা কয়ভাবে লিখতে পারি, বীজগণিতে গুণটাকে আমরা কয়ভাবে লিখতে পারি, 1 2 3 ভাবে। সেমভাবে ভাগটাকে আমরা বীজগণিতে কয়ভাবে লিখতে পারি দেখেন, এইভাবে অথবা এইভাবে অথবা এইভাবে, মানে 3টা সিস্টেমে কিন্তু আমরা ভাগটাকেও লিখতে পারি। তার মানে এই বিষয়গুলো মাথায় দেখতে হবে। আমি যদি মনে করেন যে এক জায়গায় ভাগ আছে এভাবে, আপনি এটা বুঝলেন, এইভাবে দেওয়া আছে আপনি বুঝলেন না, তাহলে কাজ হবে। এইটাও ভাগ, এইটাও ভাগ, এইটাও ভাগ। তার মানে গুণ এবং ভাগের কিন্তু 3 রকম ভাবে দেখা যায়। গুণ এবং ভাগ বীজগণিতের ক্ষেত্রে কয়ভাবে দেখা যায়, 3 ভাবে দেখা যায়। এটা গেল। আর প্রক্রিয়া চিহ্ন কয়টি, 4টি। এটা গেল। এখন আমরা একটা জিনিস শিখব, বলেন তো এটাকে কি বলা হয়। মনে করেন 4x লিখলাম, এটাকে যদি আমি কথায় প্রকাশ করি, মানে প্রতীকে প্রকাশ করি, তাহলে এটাকে আমরা কিভাবে বলবো। ক্লাস 5-এ ক্লাস 6-এ আমরা পড়ি নাই এরকম। এটাকে কি বলা হয় কে বলতে পারবেন, এইটাকে কি বলা হয়। একদম 0 থেকে যেহেতু পড়াইতেছি, 0 থেকে কথা বলতেছি। এইটাকে যদি আপনি প্রতীকে প্রকাশ করেন তাহলে কি আমরা বলবো, যে x এর 4 গুণ, x এর 4 গুণ। এটাকে কি বলবো, x এর 4 গুণ। আবার যদি এটা বলে, এটাকে আমরা কি বলবো, y এর 3 গুণ। এইটুকু আমরা বলতে পারতেছি। যদি এরকম থাকে 4x প্লাস 3y, এগুলো আমরা কথায় প্রকাশ করছি না, মনে আছে না ক্লাস 6-এ থাকলে। তাহলে এইটাকে আমরা কীভাবে বলবো, x এর 4 গুণের সাথে y এর 3 গুণের যোগ, বা x এর 4 গুণের সাথে y এর 3 গুণের সমষ্টি। যোগ মানে কি, সমষ্টি। আমরা যদি এইভাবে বলি, এগুলা আপনি ভাষা যদি না পারেন আপনি ম্যাথ পারবেন কীভাবে বলেন, x এর 4 গুণের সাথে y এর 3 গুণের যোগফল, বা x এর 4 গুণের সাথে y এর 3 গুণের সমষ্টি। এখন এটার নিচে যদি আমি একটা দিয়ে দিই, মনে করেন যে 6 দিয়ে দিলাম, তাহলে এটাকে আমরা কীভাবে পড়বো, এইটাকে কীভাবে পড়বো, এটাকে পড়বো x এর 4 গুণের সাথে y এর 3 গুণের যোগফলকে 6 দ্বারা ভাগ। x এর 4 গুণের সাথে y এর 3 গুণের যোগফলকে কয় দ্বারা বা সমষ্টিকে, x এর 4 গুণ এবং y এর 3 গুণের সমষ্টিকে 6 দ্বারা ভাগ। দেখেন এই কথাটা আপনি প্রকাশ করতে পারেন কিনা। যারা এই যে বাবা মা হয়েছেন তাদের কিন্তু সন্তানদের পড়াইতে হয়, বা অনেকে কিন্তু এই যে স্টুডেন্ট পড়ান তাদেরও কিন্তু এভাবে পড়তে হয়। তাহলে কি বলবো এটাকে, x এর 4 গুণ এবং y এর 3 গুণের সমষ্টিকে 6 দিয়ে ভাগ। ঠিক আছে, এই বিষয়গুলো পরীক্ষায় আসে না তা না, কিন্তু আমরা বেসিক তো পড়তে হবে ভাই। আপনি পড়তেই পারেন না, কেমনে হবে। এই যে এটা দেখেন, এটা পরীক্ষায় আসছে একসময় প্রাইমারিতে। একটি সংখ্যার এ গুণিতক, সংখ্যাটা আমরা জানি, ধরে নিলাম যে একটা সংখ্যা x। একটি সংখ্যার এ গুণিতক মানে কি, এ গুণ। এটা বুঝতে হবে, একটি সংখ্যার এ গুণিতক মানে কি, এ গুণ। আবার অপর একটি সংখ্যা ধরে নিলাম y, এইটার বি গুণ। এর সমষ্টি দেখেন, এইটার সমষ্টি বীজগণিতীয় প্রতীকে প্রকাশ করলে কি হবে, বীজগণিতীয় প্রতীকে যদি প্রকাশ করি, এটা কথায় দেওয়া আছে। তাহলে x এর এ গুণিতক, x এর এ গুণিতক y এর বি গুণিতক, তাহলে yb। এটা সমষ্টি বলছে মানে কি, মাঝখানে যোগ চিহ্ন। এখন দেখেন তো এটা আমরা সাজিয়ে লিখতে পারি না। এখন যদি আমি এটা লিখি, মনে করেন বীজগণিতে এটা আছে 2 × 4, আমি যদি এটা লিখি 4 × 2, মানের কোনো পার্থক্য আছে, 2 × 4, 4 × 2 গুণের ক্ষেত্রে এটা লেখা যায়। তার মানে এখানে আছে কি, x এ বা ax লিখতে পারি, yb বা by আমরা লিখতে পারি, yb বা by। এটার মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে আমরা কিন্তু এরকম যদি লেখা থাকে, এটা কিন্তু আমরা প্রতীকে প্রকাশ করতে পারবো। ঠিক আছে, প্রতীকে প্রকাশ করতে পারবো কিনা, এগুলা একদম বেসিক। হ্যাঁ, এরপর আসে আমি একটা জিনিস আগে বোঝাই, যে রাশি কি। বীজগণিতের রাশি আমরা খালি নাম শুনি, যে রাশি, এই যে রাশি আমরা নাম চিনি না, বীজগণিতের রাশি মালা বা রাশি জিনিসটা কি। রাশি হইতেছে, রাশি তখনই হয়, বীজগণিতের রাশি তখনই আমরা বলতে পারবো। মনে করেন 4x, এইটা একটা রাশি, এটা একপদী রাশি, এটা একপদী রাশি। মনে করেন 3y², এইটাও একটা রাশি, এটাও একপদী রাশি। তাহলে রাশি হতে হলে কি হতে হবে, রাশি হতে হলে চলক লাগবে আর এবং প্রক্রিয়া চিহ্ন লাগবে। চলক এবং প্রক্রিয়া চিহ্ন দ্বারা অর্থবোধক কোনো কিছু প্রকাশ করলে তাহলে রাশি হবে। যেমন এখানে কি আছে, 4x, কি বুঝতেছে, 4 × x না, তার মানে এখানে চলক আছে আর প্রক্রিয়া চিহ্ন আছে, তার মানে এটা একটা রাশি।
আবার এখানে দেখেন চলক আছে, আবার প্রক্রিয়া চিহ্ন আছে, এটা একটা রাশি। এখন এটা ছিল একপদী রাশি, এখন দুইপদী রাশি আমরা লিখতে পারি না? এটা কয়পদী রাশি? এখানে দুইটা পদ আছে, একটা দুইটা, তাহলে এটা হচ্ছে দ্বিপদী রাশি। সেমভাবে ত্রিপদী রাশি হয়, তিনপদী রাশি হয়, এই 3x³ প্লাস 2y² প্লাস 5, এটা হচ্ছে তিনপদী রাশি। ঠিক আছে, এরপর আছে বহুপদী রাশি হয়, মানে অনেকগুলো পদ থাকবে। যেমন মনে করুন 3x⁵ প্লাস 4x³ প্লাস 3x² প্লাস, মানে আরও অনেক কিছু থাকবে, মানে 3-এর অধিক, এগুলাকে বলা হবে বহুপদী রাশি। একপদী রাশি, দ্বিপদী, ত্রিপদী আর বহুপদী। এখন আমরা যে জিনিসটা দেখব, দেখেন যে বিষয়গুলো আমরা বুঝি না, এগুলো আপনার মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের আছে সহগ নির্ণয়। সহগ নির্ণয় এখানে কি বলছে, কোনো একপদী রাশিতে, এই যে ওই যে একপদী রাশিতে চলকের সঙ্গে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে, তখন ওই সংখ্যাকে ওই রাশিটির সাংখ্যিক সহগ বা সহগ বলা হয়। এখন আমরা যদি রাশি না চিনতাম, তাহলে তো আমরা একপদ চিনতাম না। মনে করেন এই যে 4x বলছিলাম, এটা একপদী রাশি, এই চলককে x, এটার সাথে কে গুণাকার আছে 4, তার মানে 4 হচ্ছে সহগ, 4 হচ্ছে সহগ। সেইমভাবে আমি যদি বলি যে 9xyz, এখানে সহগ কত? চলককে xyz চলক, যেগুলো অজ্ঞাত রাশি, যেগুলোর ভ্যালু জানি না, ওগুলো চলক, এইটার সাথে এই যে 9 আছে গুণাকারে, তার মানে 9 হচ্ছে কি সহগ। সেইমভাবে আমি যদি আপনাকে বলি যে -x, এটা সহগ কত? আপনি বলতে পারবেন কিনা? -x, হ্যাঁ, তামান্না আক্তার বলছে চলক এবং প্রক্রিয়া চিহ্ন থাকতে হবে। এখন দেখেন -x, তো -x বলতে আমরা কি বুঝতেছি? একটা 1 আমরা দিতে পারি না? কোনো পার্থক্য আছে? মানে কোনো পার্থক্য আছে? -1 × x দিতে পারি, তাহলে x এর সাথে কে গুণাকার আছে? -1। তাহলে এই যে এরকম যদি থাকে, এইরকম যদি দেখি, তাহলে এটার সহগ কত? -1, কোনো কিছু না থাকলে 1। যেমন যদি আমি বলি x, শুধু x, এটার সহগ কত? এটার আগে একটা 1 দিতে পারি, শুধু 1। আবার যদি মাইনাস চিহ্ন থাকে, যেমন -y, এটার সহগ কত হবে? তাহলে মাইনাস আছে, তাহলে আমাদের মনে করতে হবে -1 এটার সহগ। সেমভাবে আমি যদি বলি, মনে করুন -xyz, এখানে চলকের সহগ কত? এটার সহগ কত বলেন? এটার আগে মাইনাস আছে, তার মানে কোনো সংখ্যা নেই, তারপর বুঝতে হবে -1 আছে, এটার আগে একটা 1 আমরা দিয়ে দিতে পারি, তার মানে 1। এখন এইরকম পরীক্ষার হলে এইরকম উত্তর আসবে 2x² - x প্লাস 5। পরীক্ষার আগে পরীক্ষার হলে এইভাবে আসবে যে এইটা ইকুয়াল 0 হলে, এখন এখানে x² এর সহগ কত? তাহলে x² এর সহগ আমরা সুন্দরভাবে বের করতে পারবো। x² এর সহগ হচ্ছে 2 না? x² এর সহগ 2। এখন যদি বলে এখানে x এর সহগ কত, x এর সহগ কত হবে? দেখেন তো মাইনাস আছে, তার মানে -1। এরকম না এসে এরকমও কিন্তু আসতে পারে, একটু খেয়াল করবেন। মনে করেন এরকম আছে 2x³ প্লাস 5 দেওয়া আছে ইকুয়াল 0, এরকম আছে। আমাদের বলতেছে এখানে x এর সহগ কত, এখানে x এর সহগ কত? এখানে কি x আছে? আরে নাই, তার মানে আমরা দেখেন তো 0 × x আমরা লিখতে পারি না, +5 = 0। এটা আমরা লিখতে পারি না, x নাই তো কি হয়েছে? এটার মধ্যে কোনো পার্থক্য আছে? 2x³ + 5 = 0, তাহলে 2x³ + 0 × x, 0 × x মানে তো 0ই। তার মানে কোনো রাশি যদি না থাকে, এখানে মনে করেন এরকম আছে, এমন রাশি দিছে যেটা আমাদের সমীকরণের মধ্যে নেই, কিন্তু ওইটার সহগ চাইছে, ওইটার সহগ হবে কত? 0। সহগ কত হবে? সহগ হবে 0। ক্লিয়ার কিনা? এটা যদি ক্লিয়ার হয়, দেখেন একটা পরীক্ষায় এই প্রশ্নটা আসছে, 11তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে আসছে। আমাদের বলতেছে যে এই সমীকরণে x এর সহগ কত? দেখি কে পারে। এই সমীকরণে x এর সহগ কত? সাইফ আবরার রাফিদ, এরপরে তানহা ইসলাম, বুঝলাম না কে কোনটার কমেন্ট করতেছেন। আমি বলতেছি এই সমীকরণে x এর সহগ কত? হ্যাঁ, ফেরদৌস আহমেদ, সাজেদ আক্তার, মুসলিম নারী, শারমিন আক্তার, কণা, শেখ রাসেল কোনটার সহগ বললেন? 3। আমি বুঝলাম না, কিন্তু এটা সহগ হবে -1। আমি কিন্তু আগেই বুঝিয়েছি, এটা ছিল সহগ নির্ণয়। হ্যাঁ, এখন আসেন পদ নির্ণয়, যে কয়টা পদ আসে পরীক্ষায় আসে, কয়টা পদ আসে। দেখেন এখানে বলছে বীজগাণিতীয় রাশির যে অংশে যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে তাদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয়। আপনি হয়তো বা পড়ার পর কিচ্ছু বোঝেন নাই। মনে করেন এরকম আছে
পি কিউব ভাগ কিউ কিউব প্লাস কি 3p স্কোয়ার মাইনাস 6q স্কোয়ার ইন্টু 2। এখন এরকম আসলো যে এখানে কয়টা পদ আছে, আসে পরীক্ষার হলে আসে। তো আমরা শুধু প্লাস আর মাইনাস সেট দিকে তাকাবো, ভাগ আবার গুণ যা মনে তাই থাকবো ওইটা দেখবো না, শুধু আমরা কি দেখবো প্লাস এবং মাইনাস। এখানে গুণ চিহ্ন দেবো, এখানে একটা প্লাস চিহ্ন আছে, এইখানে একটা মাইনাস চিহ্ন আছে, শুধু প্লাস এবং মাইনাসের ক্ষেত্রে গুণ চিহ্ন দেবো। তার মানে দেখেন এই প্লাসের আগ পর্যন্ত এখানে একটা, এই মাইনাসের আগে তাহলে এইখানে আরেকটা আছে পদ, এইখানে দেখেন আর কোনো প্লাস চিহ্ন আছে না, একটা। তার মানে টোটাল কয়টা এখানে পদ আছে, 1 2 3টা। শুধু প্লাস এবং মাইনাস চিহ্নের জায়গায় গোল চিহ্ন দিয়ে হিসাব করব, এই যে 1 2 3। ঠিক আছে, বুঝছেন কি না? পদ নির্ণয় একদম সহজ, একদম সহজ। আমি যদি বলি 3p স্কোয়ার প্লাস কিউ মাইনাস আর, এখানে কয়টা পদ আছে, এই যে প্লাস চিহ্ন এই যে মাইনাস চিহ্ন, এটা দেখাবো, তাহলে 1টা 2টা 3টা। এখন যদি এরকম থাকতো, মনে করুন এইটাই 3p স্কোয়ার বা কিউ যোগ আর, এইখানে কয়টা পদ আছে, তখন আপনি দাগ দিতেন কোথায়, শুধু এইখানে। হ্যাঁ, এটার মধ্যে একটা পদ 2টা পদ, বাদ থাকলে ওইটা কাউন্ট হবে না, গুণ থাকলে ওইটাও কাউন্ট হবে না। ঠিক আছে, এখানে 3টা, এখানে কিন্তু 2টা, দেখতে কিন্তু কাছাকাছি মনে হইতেছে, তাই না? এখন আসেন আরেকটা জিনিস বলবো, বহুপদী যদি থাকে, মনে করুন আমাদের আছে a প্লাস বি, এইটার পাওয়ার n, এটার পদ সংখ্যা কয়টা, এটার পদ সংখ্যা হবে বহুপদী যদি থাকে, বহুপদী মানে অনেকগুলো পদ থাকবে, ওটা আমরা হিসেব করে বের করতে পারবো না, তখন পদ সংখ্যা হবে যত পাওয়ার থাকবে পাওয়ারের সাথে 1 যোগ করে দিতে হবে, পাওয়ার যা থাকবে পাওয়ারের সাথে 1 যোগ করতে হবে। যেমন আমি যদি বলি a প্লাস বি, এটার পাওয়ার 5, তাহলে এটার পদ সংখ্যা কয়টা, এটাতে কয়টা পদ আছে, তখন আমরা কি পাওয়ারের দিকে তাকাবো, 5 আছে, তাহলে 5-এর সাথে 1 যোগ করে দেন, পদ সংখ্যা হবে কয়টা, 6টা। সেমভাবে আমি যদি বলি, মনে করেন a প্লাস বি, এটার পাওয়ার 4, এখানে কয়টা পদ আছে, আমি কি করব, এই পাওয়ারের সাথে 1 যোগ করে দিব, পদ আছে কয়টা, 5টা। এখন আমি সেমভাবে যদি আপনাকে বলি যে এই সূত্রটা এক্সিস্ট করে কিনা, মনে করেন a প্লাস বি, এটা হোল স্কোয়ার আছে, এইখানে পদ আছে কয়টা, আমি তো পাওয়ার দেখে বললাম যে এটার সাথে 1 যোগ করে দিলাম, পদ আছে 3টা। আসলে 3টা পদ আছে কিনা দেখেন তো, এটাকে যদি আমরা বাংলায় কি হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখেন a প্লাস a প্লাস, তাহলে কয়টা, 1টা 2টা 3টা পদই আছে, কয়টা পদ আছে, 3টা পদ আছে। তো পদের ব্যাপারটা ক্লিয়ার কিনা একটু জানাবেন আমাকে, যে পদ নিয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা। যদি প্রশ্ন না থাকে, এই যেটা দেখেন প্রাইমারি পরীক্ষায় আসছে যে এইখানে কয়টা পদ আছে, কে কে পারেন দেখবো, এইখানে কতগুলা পদ আছে। একদম বেসিক থেকে বোঝা যাচ্ছে কিনা, একদম শূন্য থেকে আলোচনা। এরপরে তো এতক্ষণ তো আমরা জাস্ট কীভাবে শুরু করব এইটা নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, একটু পরে আপনি দেখবেন যে বেসিক কাকে বলে, বীজগণিতের বেসিক কিভাবে আসে, সব দেখবেন একটু পরেই। হ্যাঁ, ইউটিউবেও পাবেন। এখানে কিন্তু 4টা পদ আছে, এই যে প্লাস চিহ্ন, এই যে প্লাস চিহ্ন, এই যে প্লাস চিহ্ন, তার মানে কয়টা, 1টা 2টা 3টা 4টা পদ আছে। ঠিক আছে, এইটা কেন। এখন আসেন বেসিক জিনিসটা শিখাবো ভাই, যে জিনিসটার জন্য আপনারা অপেক্ষা করছেন এতক্ষণ। তো আমরা কীভাবে শুরু করব বীজগণিত, ওইটা এখন দেখেন। বীজগণিতের বেসিক, বীজগণিতের যে বেসিকটা, এইটা এখন আলোচনা হবে। তো এতক্ষণ যে আলোচনা আমরা করছি, এতক্ষণ যে কথাগুলো বলছি, আপনি বুঝছেন কি না কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন। আর পরে যারা জয়েন হয়েছেন, মাথার জন্য দেখা যায় না আমার মাথা, আচ্ছা মাথা কেটে ফেলবো, সমস্যা নেই। লার্নিং স্কুল আমাদের ইউটিউব চ্যানেলের নাম জানেন না, কেমন হইল, এত বড় একটা চ্যানেল, আমাদের ইউটিউবের চ্যানেলের নাম লার্নিং স্কুল। ওইখানে গেলেই পেয়ে যাবেন, ওইখানে গেলেই পেয়ে যাবেন। এখন আমরা কি শিখবো, প্রথমে আসেন তো। হ্যাঁ, এখন আপনি হাসতে পারেন যে ভাইয়া এতদিন পরে যুগ শিখাইতেছেন, তাই না? এতদিন পরে যুগ শিখাইতেছেন ভাই, আপনি এতদিন যেভাবে যুগ শিখছেন আজকে ভিন্নভাবে শিখব। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, লসাগু, আর গুণন, ব্যস্তকরণ, কমন নেওয়া, মিডিল টার্ম, সবগুলা জিনিস আমরা আজকে শিখব। দেখেন, প্রথমে আমরা কি শিখব, যোগ। যোগ শেখার আগে আমরা একটা জিনিস আগে শিখব। দেখেন,
এটাকে কি বলা হয়? এই যে এইটার উপরে টু, তাই না? এটাকে বলা হয় কি বৃত্তি। এগুলা বুঝতে হবে। এটাকে বলা হয় বৃত্তি, উপরে যারা থাকে এটাকে বলা হয় পাওয়ার। কি বলা হয়? পাওয়ার অথবা সূচক। আমি নর্মালি পাওয়ার হিসাবেই মনে রাখবেন যে কোনো সংখ্যার উপরে যদি কোনো কিছু থাকে ওইটাকে কি বলা হয়? পাওয়ার। আর নিচেরটাকে বলা হয় কি বৃত্তি, মানে বেইসের উপরে এই টুটা দাঁড়িয়ে আছে, এই জন্য টু হচ্ছে পাওয়ার আর নিচেরটা হচ্ছে বৃত্তি। এটাতে কি বোঝাইতেছে? এখানে এ ইন্টু এ, এখানে দুইটা এ আছে, মানে দুইটা এ গুণাকার আছে, দুইটা এ গুণাকার আছে, এই জন্য স্কয়ার। এটা আমরা একটু পরে দেখবো। আগে যে জিনিসটা আমি বোঝানোর জন্য আসছি এই জিনিসটা আপনি বোঝেন। এখন মনে করেন এইটার পাওয়ার টু আছে, শুধু এ দেখলাম, তাহলে এইটার পাওয়ার কত? শুধু এ লিখলাম, এইটার পাওয়ার কত বলেন তো? হ্যাঁ, আপনি পাওয়ার বলতে পারেন। আর এটা তো মজা করে বললাম যে মাথা কেটে ফেলি, সব কিছু তো সিরিয়াস নিলেন কেন? কে বলছে এটা? হাসিব আমলা। এত সিরিয়াসলি নেওয়া যাবে? এটা দেখেন, এটা হচ্ছে এ, তাই না? এটা হচ্ছে এ, এটার উপরে পাওয়ার আছে কিনা? হ্যাঁ, এটার উপরে কোনো কিছুর উপরে পাওয়ার না থাকলে, কোনো কিছুর উপরে সংখ্যা না থাকে, মনে ধরে নিতে হবে যে এইটার উপরে একটা ওয়ান আছে, এটার উপরে পাওয়ার ওয়ান আছে। ইভেন কি এটা সামনেও একটা ওয়ান গুণাকার আছে। কোনো কিছুর সাথে কোনো কিছু গুণাকার যদি না থাকে তাহলে দেখেন এটার উপরে পাওয়ার ওয়ান আছে, এটার সামনে ওয়ান গুণাকার আছে, আবার এটার নিচে একটা ওয়ান ভাগাকার আছে। তার মানে এটার চতুর্দিকে কিন্তু ওয়ান, বুঝতেছেন কিনা? এটার চতুর্দিকে ওয়ান, এটার উপরে একটা ওয়ান আছে, পাওয়ার নাই মানে কি একটা এক আছে, আবার এটার আগে একটা এক গুণাকার আছে, এটার নিচে একটা এক গুণাকার আছে। তার মানে এটার এর চতুর্দিকে ওয়ান আছে না? ওয়ান আছে। এটা কিভাবে হলো? এটা কিভাবে হলো? এইটা হচ্ছে দেখেন এ এর পাওয়ার ওয়ান মানে কি এ, তাহলে আমরা লিখতেই পারি এর পাওয়ার ওয়ান মানে এটার উপরে এর পাওয়ার ওয়ান মানে এ, আবার ওয়ান ইন্টু এ, তার মানে কত এ, আবার কত এ ভাগ ওয়ান, তার মানে এ। এই আসতেছে না? এর পাওয়ার যদি ওয়ান হয় তাও একে যদি ওয়ান দ্বারা গুণ করি তাও একে যদি ওয়ান দ্বারা ভাগ করি তাও এ। এখন দেখেন তার মানে একটা এ আমরা যখন দেখতেছি, সাপোজ একটা এক্স আমরা দেখতেছি, এই এক্সের ক্ষেত্রে কি কি ঘটনা হইতেছে? এক্সের উপরে পাওয়ার ওয়ান আছে, এক্সের আগে ওয়ান গুণাকার আছে, এক্সের নিচে ওয়ান ভাগাকার আছে। তো বুঝছেন কিনা এই জিনিসটা? মানে একটা সংখ্যা সাপোজ আমি 2 লিখলাম, তাহলে 2 এর উপরে একটা ওয়ান আছে, 2 এর আগে একটা ওয়ান গুণাকার আছে, তাই না? কারণ যদি গুণ করি এটা কিন্তু গুণ চিহ্ন আমি বলতেছি, আবার 2 এর নিচে একটা ওয়ান ভাগাকার আছে, তার মানে কত কিছু জিনিস আছে, তাই না? এইটা যদি আমরা বুঝি, এখন আসেন আমরা যে বিষয়টা আমরা শিখবো যে যোগের ব্যাপারটা। দেখেন এ প্লাস এ, আমরা অনেকেই এটা আমরা পারি, সুন্দর করে বলে দেব এ প্লাস এ মানে 2a, সবাই জানি। কিন্তু এটা কীভাবে হইতেছে দেখেন, আমি একটু আগে বলছিলাম এই এর আগে একটা ওয়ান কি আকার আছে? গুণাকার আছে। এই এর আগেও একটা ওয়ান গুণাকার আছে, তার মানে একটা এ আর একটা এ, তাহলে কয়টাই হলো? 2টা এ। সেমভাবে আমি যদি বলি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এইটার আগে একটা ওয়ান আছে, এইটার আগেও একটা ওয়ান গুণাকার আছে, তার মানে 2a স্কোয়ার। কি হইতেছে? 2a স্কোয়ার। সেমভাবে আমি যদি বলি 3x প্লাস 4x, তাহলে কি হইতেছে? 3x আর 4x, 3x আর 4x, তার মানে হচ্ছে 7x। এখন আমি আপনাকে যদি বলি যে এ স্কোয়ার প্লাস এ কিউব কত হবে? এইটা কত হবে? এ স্কোয়ার প্লাস এ কিউব, এটা কত হবে? এটা কি গুণ করা যায়? যোগ করা যায় না? এটা যোগ করা যায় না। তা যোগ করার জন্য কন্ডিশনটা কি এটাকে বুঝতে হবে না? ওই কন্ডিশনটা বোঝানোর জন্য আমি যখন আমরা যোগ করব রাশিগুলো, যখন আমরা যোগ করব অবশ্যই রাশিগুলার বৃত্তি কোনটা? এই যে এ, এটা বৃত্তি এবং পাওয়ার সেম হতে হবে, তাহলে যোগ করতে পারবে না, আদারওয়াইজ যোগ করতে পারবে না। এখানে বৃত্তি এ, এখানে পাওয়ার আছে 2, এখানে বৃত্তি এ পাওয়ার আছে 2, এখানে বৃত্তি মিল আছে পাওয়ার 3, এটা কি আমরা যোগ করতে পারবো না? এটা আমরা যোগ করতে পারবো না। এই যে তাসলিম আক্তার 2a⁵ ভুল করে ফেলছে না, এটা যোগ করা যাবে না।
এইটা যোগ করা যাবে না। কেন যোগ করা যাবে না? যোগ আপনি তখনই করতে পারবেন যখন ভিত্তি এবং পাওয়ার সেম হবে। এটা কিন্তু আমরা যোগ করতে পারবো না। যদি আমাদের এরকম হইতো এ কিউব প্লাস এ কিউব, এটা কিন্তু আমরা যোগ করতে পারতাম। একটা এ প্লাস একটা এ কিউব আর একটা এ কিউব, এটা দেখেন এ এ মিল আছে, পাওয়ার পাওয়ার মিল আছে, তাহলে আমরা যোগ করতে পারবো। এটা হচ্ছে 2a কিউব, 2a কিউব। বুঝছেন কিনা? যারা আগেরটা ভুল করছেন, এটা কিন্তু অনেকেই ভুল করছেন, আমি আরেকটা জিনিস দেখাবো। দেখেন এ বি স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার, এটা কি? এটা যোগ করতে পারবো। একটু মিলাবেন, এখানে দেখেন এ বি স্কোয়ার আছে, কি বেস হচ্ছে এবি পাওয়ার 2, এখানেও বেস এবি পাওয়ার 2, তার মানে এটা কিন্তু যোগ করা যাবে। এখানে আছে একটা এবি স্কোয়ার, এখানে দুইটা এবি স্কোয়ার, তার মানে কিনটা 3ab স্কোয়ার, এটা গেল। এখন যদি এরকম থাকতো আমি কি যোগ করতে পারতাম? এটা কি আমি যোগ করতে পারবো? একটু খেয়াল করতে হবে ভাই, একটু বুঝতে হবে। যে অনেকে যে a টু দি পাওয়ার 6 বলে ফেলছেন, কে কে জানি a টু দি পাওয়ার 6 বলছেন, তাদের তো হয় নাই। কেন হয় নাই? আমি তো এটা গুণ করতেছি না ভাই, এখানে পাওয়ারের কোনো কাজ নাই, শুধু পাওয়ার মিল আছে কিনা ওইটা। যুগের ক্ষেত্রে পাওয়ার সেইমই থাকবে, পাওয়ার সেইমই। দেখেন আমি কি বলছি, এ কিউব প্লাস এ কিউব যোগ করলে 2a কিউব, আপনি বলতেছেন a টু দি পাওয়ার 6, ওইটা গুণের ক্ষেত্রে, আমরা গুণের ক্ষেত্রে আসতেছি, উল্টাপাল্টা বলা যাবে না। এটা যোগ করা যাবে না। কেন যোগ করা যাবে না? এখানে দেখেন এর পাওয়ার কত? 1, এর পাওয়ার নাই মানে কি 1, এখানে এর পাওয়ার 2, তার মানে এটা কিন্তু আমরা যোগ করতে পারতাছি না। এই বিষয়গুলো ক্লিয়ার থাকতে হবে বীজগণিতের। আমরা আরও কিছু এক্সাম্পল যদি দিই তাহলে আপনি বুঝবেন। যেমন আমি যদি আপনাকে বলি কী দেবো, এক্স প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার। এখন দেখেন একটু খেয়াল করে দেখেন তো, এটার পাওয়ার কত? 1, এই এক্সের পাওয়ার কত? 1, তার মানে এইটা আমরা যোগ করতে পারবো। এই এক্সের পাওয়ার কত? 2, এটা কিন্তু যোগ করতে পারবো না এইটার সাথে। তো তার মানে আমাদের কি হইতেছে, এখানে একটা এক্স, এখানে দুইটা এক্স, টোটাল 3টা এক্স। যুগের ক্ষেত্রে কিন্তু পাওয়ার কম বেশি হবে না, হ্যাঁ। আর এখানে এক্স স্কোয়ার হয়ে গেল। বুঝছেন কি না? সেম হতে হবে, পাওয়ারও সেম হতে হবে, তাহলে যোগ করতে পারবো। আদারওয়াইজ আমরা যোগ করতে কি করব না, যোগ করতে কিন্তু পারবো না। আবারও বলতেছি, সাপোজ মনে করেন এরকম আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার, তো এটা আমরা যোগ করতে পারবো? এটা আমরা যোগ করতে পারবো না। কেন? বৃত্তের সমান আছে কিন্তু পাওয়ার সমান নাই। এটা যদি এরকম থাকতো a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4, তাহলে আমরা যোগ করতে পারতাম। এটার আগে একটা 1 আছে, এটার আগে একটা a টু দি পাওয়ার 4 আর একটা a টু দি পাওয়ার 4, 2a টু দি পাওয়ার 4, এটা a টু দি পাওয়ার 8 হবে না, পাওয়ার বাড়বে না। যুগের ক্ষেত্রে পাওয়ার বাড়বে না, পাওয়ার যা আছে তাই হবে। যুগের ক্ষেত্রে পাওয়ার বাড়বে না। এখন বলেন যে যোগ, এতদিন যে যোগ করছেন, কে কে না বুঝে উল্টাপাল্টা যোগ করছেন? বলেন, কে কে না বুঝে উল্টাপাল্টা যোগ করছেন? এতদিন না বুঝে উল্টাপাল্টা যোগ করছেন না? আজকের পর থেকে হ্যাঁ, পাওয়ার সমান না হলে মানে সেম রাশি না হলে আপনি যোগ করতে পারবেন না। এখন আসেন সেম জিনিসটা ভাই, আমি যদি গুণটা দেখাই, একটা জিনিস খেয়াল করবেন, গুণ আর যোগের মধ্যে পার্থক্য। আমরা a যোগ a এইটা লিখছিলাম 2a। এখন গুণের ক্ষেত্রে খেলা হবে পাওয়ার নিয়ে। গুণের ক্ষেত্রে পাওয়ারের কথা চিন্তা করতে হবে, যোগের ক্ষেত্রে পাওয়ারের কোনো কম বেশি হবে না। a ইন্টু a যদি লিখি, দেখেন আমরা তখন কি লিখতাম, এইটার আগে একটা 1 আছে, এইটার আগে একটা 1 আছে। আর গুণের ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে, এইটার উপর একটা 1 আছে, এইটার উপর একটা 1 আছে। গুণের ক্ষেত্রে এই দুইটা বৃত্তি থেকে একটা বৃত্তি চলে আসবে, এই দুইটা থেকে একটা আসবে, পাওয়ার যোগ হয়ে যাবে। 1 প্লাস 1 ইকুয়াল কত? 2। 1 প্লাস 1 ইকুয়াল কত? a স্কোয়ার হয়ে গেল। দেখেন জিনিসটার সাথে একটু কম্পেয়ার করেন, আপনার ব্রেনটা খাটান। a প্লাস a ইন্টু a প্লাস a টু a ইন্টু a সমান a স্কোয়ার হইতেছে। গুণ এবং যুগের মধ্যে পার্থক্যটা একটু বুঝতে হবে ভাই, পার্থক্যটা বুঝতে হবে। সেইমভাবে আমি যদি আসি a স্কোয়ার প্লাস a স্কোয়ার, আমি বলছিলাম এইটা 2a স্কোয়ার, যদি এটা গুণ করি দেখেন তো a স্কোয়ার ইন্টু a স্কোয়ার, তাহলে কি হবে?
তাহলে কি হবে দেখেন তো, দুইটা এ থেকে একটা এ আসবে, যেহেতু গুণ, গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হবে, এটার সাথে এটা যোগ হবে, 2 যোগ 2 এ টু দি পাওয়ার 4। বুঝতেছেন গুণে? দেখেন এইখানে যোগ যখন করলাম তখন কি হয়ে গেল, 2a স্কয়ার। গুণ যখন করলাম এ টু দি পাওয়ার 4, গুণ যখন করতেছি কি হইতেছে, এ টু দি পাওয়ার 4। দেখেন বুঝতেছেন কিনা? গুণ এবং যোগের পার্থক্য আমি দেখাবো আজকে। আজানটা শেষ হোক, হ্যাঁ, তারপরে আমরা আর বেশিক্ষণ ক্লাস হয়তো না, আমরা এই গুণটা দেখিয়ে পরবর্তী ক্লাসে আমরা বাকিগুলো দেখব। পরবর্তী ক্লাসে বাকি সবগুলো দেখব, কোনো টেনশনের কিছু নাই। হ্যাঁ, যোগের ক্ষেত্রে সহগ যোগ করতে হবে আর গুণের ক্ষেত্রে সূচক যোগ করতে হবে। গুড, এই যে একটা স্টুডেন্ট পাইলাম। যোগের ক্ষেত্রে কি সহগ যোগ করতেছি আর গুণের ক্ষেত্রে কি পাওয়ার যোগ করতেছি। ক্লাস জানিয়ে দেব। হ্যাঁ, আসলেও 9:30 আমাদের 8টা ক্লাস আছে তো পেইড বেসের, এজন্য আমরা যে 10টায় নিতে পারিনি এই ক্লাসটা। হ্যাঁ, আজান দিতেছে। হ্যাঁ, নিবন্ধন বইটা এখনো পাওয়া যাবে। হ্যাঁ, 8টায় তারাবি, তার আগে শেষ করে দেবো। ক্লাস 2-1 দিনের মধ্যে হবে, কালকে না হলে পরশুদিন ক্লাস হবে। হ্যাঁ, তারাবি শেখ রাসেল, তারাবির আগে শেষ করে দেবো। মাহফুজুর রহমান নিবন্ধন বেসের ছাত্র, তাসফিকে একদিন ক্লাসে নিয়ে আনিয়েন ইনশাল্লাহ, দোয়া করেন। কেন বৃষ্টি মিষ্টি বলতেছে, কিছু দেখতে পারতেছি না। কেন দেখতে পারতেছেন না, সমস্যা কি? আচ্ছা, আমরা যে বিষয়টা দেখতেছিলাম গুণ এবং যোগের পার্থক্য, তাই না? এখন একটা জিনিস আপনাকে বোঝাই, এই যে এ স্কোয়ার প্লাস এ কিউব, এটা কিন্তু আমরা যোগ করতে পারি না। এটা কিন্তু আমরা যোগ করতে পারি না, কিন্তু এই যদি আসে গুণের ক্ষেত্রে, আমরা কি এটা গুণও করতে পারবো না? অবশ্যই গুণ করতে পারবো। গুণের ক্ষেত্রে কি পাওয়ার যোগ হয়? এইখানে গুণের ক্ষেত্রে কোনো কন্ডিশন নাই যে পাওয়ার সেম হতে হবে। হ্যাঁ, শুধু ভিত্তি সেম হতে পারলেই আমরা গুণ করতে পারি। 2টা এ থেকে একটা এ আসবে, দেখেন এইটা যোগ এইটা পাওয়ার যোগ হবে, তাহলে কত? এ টু দি পাওয়ার 5। এটা কিন্তু আমরা গুণ করতে পারলাম না। সেইভাবে মনে করুন এ টু দি পাওয়ার 5 আছে ইন্টু এ, এটা আবার এ টু দি পাওয়ার 5 যোগ এ, এটা কিন্তু আমরা যোগ করতে পারবো না, কিন্তু এটা কিন্তু আমরা গুণ করতে পারবো। এটার উপর একটা 1 আছে, তার মানে 2টা বেস থেকে একটা বেস আসবে, পাওয়ার যোগ হবে, পাওয়ার প্লাস পাওয়ার ইকুয়াল এ টু দি পাওয়ার 6। বেসিকটা ক্লিয়ার হচ্ছে কিনা? বেসিকটা ক্লিয়ার হচ্ছে কিনা দেখেন যে গুণ এবং যোগের ক্ষেত্রে পার্থক্য। এখন আমি আপনাকে একটা জিনিস বুঝি, এই যে এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি, এখানে আছে একটা স্কোয়ার বি। যোগের ক্ষেত্রে আপনার সহগ চিন্তা করতে হবে, একটা স্কোয়ার বি, এখানে একটা স্কোয়ার বি, তাহলে 2 স্কোয়ার বি। এটা যদি আমরা গুণ করি, মনে করুন এ স্কোয়ার বি ইন্টু এ স্কোয়ার বি, তাহলে গুণ করলে কি হবে? গুণ চিহ্ন না, দেখেন এটা গুণ করলে এখানে স্কোয়ার এখানে স্কোয়ার, তার মানে কি এই 2টা থেকে একটা এ আসবে, এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হবে এটার সাথে, এই এ নিলাম, 2টা পাওয়ার যোগ হলো ইন্টু, এরপরে কি এই বির উপর একটা 1 আছে, এই 2টা বি, এটা বি এটা বি, 2টা বি থেকে একটা এখানে একটা 1 আছে, তার মানে কি হইতেছে এ টু দি পাওয়ার 4 আর বি স্কোয়ার। দেখেন যোগ করলে এইটা হলো, গুণ করলে এটা হচ্ছে, যোগ করলে এইটা, গুণ করলে এইটা। এখন আরেকটা জিনিস আমি দেখাবো, মনে করেন এরকম আছে এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি, এটাকে আমরা যোগ করতে পারবো? বলেন, এটাকে আমরা যোগ করতে পারবো? এ বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার বি, এটা আমরা যোগ করতে পারবো না। এর পাওয়ার কত? 1, এর পাওয়ার কত? 2, যোগ করা যাবে না। বি এর পাওয়ার কত? 2, বি এর পাওয়ার 1, এটা কিন্তু মিললাই।
যোগ করা যাবে না, বাট এটা আমরা গুণ করতে পারবো। কীভাবে গুণ করবো? এখানে এ আর এ, এটার সাথে এটা গুণ করতে হবে সেম সেম। তার মানে এই দুইটা এ থেকে একটা এ আসবে, এই এর উপরে একটা 1 আছে প্লাস এইটার উপরে একটা 2 আছে ইন্টু এই বি আর বি গুণ করতে পারবো। বি, এই বি এর উপরে 2 আছে, এই বি এর উপরে 1 আছে, তার মানে কি হইতেছে এ কিউব ইন্টু বি কিউব। গুণ করতে পারতেছি না, কিন্তু আমরা কি করতে পারতেছি? যোগ করতে পারতেছি। তাহলে যোগ এবং গুণের মধ্যে পার্থক্য কিন্তু আছে। হ্যাঁ, এটা আমাদের মাথায় রাখতে হবে, এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। আরেকটা গুণ আমি করাই তাহলে। আচ্ছা, আমরা যোগের ব্যাপারটা এখন তো আমরা বুঝে ফেলছি। 6 এ কিউব বি স্কোয়ার ইন্টু 2 এ স্কোয়ার বি সি। মনে করেন এইরকম একটা গুণ আছে, থাকতে পারে না? আছে। তো তখন আমরা কি করব? এই সংখ্যা দ্বারা আগে সংখ্যা গুণ করব। 6 দ্বিগুণে কত? 12। এরপর দেখব এ, এখানে এ কিউব, এইখানে আছে এ স্কোয়ার। তার মানে দুইটা এ থেকে যেহেতু গুণ আকার আছে, একটা এ বেস হিসাবে নিব। এখানে পাওয়ার কত? 3, এখানে কত? 2। তাহলে 3 যোগ 2 5। এইখানে দেখব বি, আবার এইখানে বি আছে। হ্যাঁ, এই দুইটা বি থেকে একটা বি নিলাম, এই বি এর পাওয়ার 2, এই বি এর পাওয়ার কত? 1। হয়ে গেল বির কাজ শেষ। এখন দেখেন এখানে সি নাই, এখানে শুধু সি আছে, তাহলে সি একাই পড়ে থাকবে, তাই না? তাহলে আমাদের আলটিমেট কি হচ্ছে? 12 এ টু দি পাওয়ার 5 ইন্টু বি কিউব ইন্টু সি। দেখেন স্যার যোগ করতে পারতেছি না, গুণ করতে পারতেছি, হবে স্যার কথাটা? ও গুড, ঠিক আছে। এটা বুঝছেন কিনা? এটা বুঝছেন কিনা কীভাবে মানে ব্যাপারগুলো কীভাবে হচ্ছে? গুণ এবং যোগের পার্থক্য এই যে এরকম মনে করেন এক্স কিউব আছে, আবার এইখানে আছে এক্স কিউব। এটা যদি যোগ করি, প্রথমে যোগ হবে, হ্যাঁ, একটা এক্স কিউব আর একটা এক্স কিউব, তার মানে 2 এক্স কিউব। দেখেন পাওয়ারের কিন্তু কোনো পার্থক্য হচ্ছে না। এখানে পাওয়ার ছিল 3, এখানে কিন্তু 3 হয়ে গেল। এখন যখন আমরা এটা গুণ করতেছি, তাহলে কি হইতেছে? দুইটা এক্স থেকে একটা এক্স আসতেছে, পাওয়ার যোগ হয়ে যাচ্ছে। যেহেতু গুণ চিহ্ন থাকলে মাথায় চিন্তা করতে হবে পাওয়ার। 3 + 3 ইকুয়াল কত? এক্স টু দি পাওয়ার 6 ইকুয়াল কত? এক্স টু দি পাওয়ার 6। ক্লিয়ার কিনা? এখন মনে করুন এরকমও থাকতে পারে। এটা তো আমরা তো এইভাবে করলাম। মনে করেন এরকম আছে 2x² y প্লাস 3y²। এটা কি যোগ করা যাবে? এটা কিন্তু আমরা যোগ করতে পারবো না, কারণ মিললাই, এখানে 3y² মিললাই। কিন্তু এটা যদি আমরা গুণ করি, দেখেন 2x² y ইন্টু y², 3y²। তাহলে গুণ করলে কি করতে হবে? প্রথমে সংখ্যাটা এটা দ্বারা এটাকে গুণ করেন 6x²। এদিকে তো x আছে নাই, তার মানে x² থাকবে। এইখানে দেখেন এইখানে y আছে, এখানে y² আছে, তার মানে দুইটা y থেকে একটা y, এটার পাওয়ার 1 প্লাস এটার পাওয়ার কত? 2। তাহলে আমাদের কত হইতেছে? 6x² y³, 6x² y³। এখন আসেন এরকম আমরা গুণ তো আমরা বুঝতেছি, এই গুণটা একটু বুঝি। হ্যাঁ, মনে করুন এরকম আছে, এই গুণও তো আসে, তাই না? এই গুণও আসে না? এই গুণটা আমরা কীভাবে করব? এই গুণটা করতে হলে প্রথমে এইটাকে আমরা টার্গেট করতে হবে, এইটা দিয়ে প্রথমে এইটাকে গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে হবে a ইন্টু এ, তার মানে a স্কোয়ার। দেখেন এটা কীভাবে হইতেছে? এটা কীভাবে হইতেছে? এ, এটা দ্বারা এটাকে গুণ করলে a ইন্টু এ, ভেঙেই বুঝাই। আবার এটা দ্বারা এটাকে গুণ করতে হবে, এই দুইটাকে প্রথমে এই এ দ্বারা এই দুইটাকে গুণ করতে হবে, মাঝখানে তো প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন, এ ইন্টু বি। দেখেন এরপরে এই বি দ্বারা আবার এটাকে গুণ করতে হবে, দেখেন প্লাস বি ইন্টু এ। আবার এই বি দ্বারা আবার এটাকে গুণ করতে হবে, প্লাস বি ইন্টু বি। দেখেন কীভাবে আসে, এটা আমরা গুণ করতেছি। হ্যাঁ, এর পাওয়ার 1 আছে, এটার পাওয়ার 1 আছে, তাহলে পাওয়ার হইতেছে 2 স্কোয়ার। কীভাবে হয়েছে দেখেন, এ বি আর এটা বি এ আর এ বি সেম কথা। সেমভাবে এটা যদি আমরা যোগ করি কি হবে? বি ইন্টু বি, তার মানে বি স্কোয়ার। কীভাবে বি স্কোয়ার হয়েছে মনে নাই? এ ইন্টু এ, এটার উপর 1 আছে, এটার উপর 1 আছে, দুইটা এ থেকে একটা 1 + 1 ইকুয়াল এ স্কোয়ার। সেমভাবে দেখেন, তার মানে এটা কি হইতেছে? এ স্কোয়ার প্লাস এখানে দেখেন একটা এ বি, এখানে একটা এ বি, তার মানে দুইটা এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই পর্যন্ত দেখেন যে ক্লিয়ার কিনা? যোগ এবং গুণ হয়তোবা আগামীকাল অথবা পরশুদিন এই প্রত্যেকটা বিষয় আমি বুঝিয়ে দিব। আরও ক্লাস হবে, টোটাল 30টা ক্লাস নেব। 30টা ক্লাস করার পর
ফ্রিতেই নিব। আমি ভর্তি হতে বলতেছি না, আমার কোর্সে ভর্তি হতে বলতেছি না, ফ্রিতেই নিব। তো 30টা ক্লাস করার পর আপনি যদি মনে হয় যে আপনি বীজগণিত পারেন না, তখন আমাকে বলবেন যে ভাইয়া আমি 30টা ক্লাস করছি আপনার, এরপরেও আমি বীজগণিত বুঝতেছি না, তখন আমাকে বলবেন, ঠিক আছে? কিন্তু মনোযোগ দিয়ে আপনার এই 30টা ক্লাস আপনার দেখতে হবে। কি করতে হবে? 30টা স্যার ভেরিয়েবল আর কনস্ট্যান্ট। আচ্ছা, ভেরিয়েবল শুরুতেই বলছিলাম, দেখেন এক্স ওয়াই জেড বা এ বি সি বা পি কিউ আর, এইগুলার মান নির্দিষ্ট না। যেমন এক্সের মান এক এক অঙ্কের সময় এক একটা হয় না। একটা অঙ্কে এক্সের মান বাইরেছে 2, আর একটা অঙ্কে এক্সের মান বাইরেছে 15। আমি যদি ধরি এক এক অঙ্কে এক এক রকম মান আসে, এই জন্য এইগুলাকে বলা হয় ভেরিয়েবল, মানে চলক, মানে অজ্ঞাত রাশি। আর যদি আমি সরাসরি বলি, যেমন এই যে 1 2 3 4 5 6 7 8 9 0, এগুলো হচ্ছে নির্দিষ্ট। এগুলাকে বলা হয় কনস্ট্যান্ট বা ধ্রুবক, এগুলা পরিবর্তন হবে না। আমি যদি বলি যে আমার কাছে 5 টাকা আছে, তার মানে ফিক্সড 5 টাকা আছে। এখন আমি যদি বলি আমার কাছে x টাকা আছে, তার মানে আমার কাছে কয় টাকা আছে আপনি কিন্তু জানেন না। আপনি চিন্তা করতে পারেন স্যারের কাছে 5 টাকা আছে, নাকি 5,000 টাকা আছে, নাকি 5 লাখ টাকা আছে। x এর মান এরকম হতে পারে, 5, যে কোনো মান হতে পারে। এগুলার মান এই জন্য পরিবর্তনশীল। আর যেগুলো ধ্রুবক মানে সংখ্যা, যেগুলো সরাসরি মনে রাখেন, যেগুলো সরাসরি সংখ্যা বা অঙ্ক, এগুলো হচ্ছে ধ্রুবক। আর এক্স ওয়াই জেড বা প্রতীক হিসেবে যেগুলো ব্যবহার করি, এগুলো হচ্ছে চলক। ঠিক আছে? এখন কি ক্লাস ভালো লাগছে? যদি ভালো লাগে থাকে, শেষবার একটা কথা বলবো, এই ক্লাসটা একটু শেয়ার করে দেন। ক্লাসটা শেয়ার করে দেন, নেক্সট ক্লাস খুব দ্রুতই পাবেন। এই ক্লাসের পারফরমেন্সের মানে আমি দেখবো যে এই ক্লাসটা আপনারা কী পরিমাণ রেসপন্স করতেছেন, কী পরিমাণ শেয়ার করতেছেন, তাহলে আমরা দ্রুতই নতুন ক্লাস নিয়ে আসব। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।